নুসরাত এসব বললেও আধা ঘন্টা পর তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তাই ইরহাম ও নুসরাতের কথায় মোটেও বিচলিত হলো না। ইরহাম নুসরাতের পা খুলে দিতেই উঠে দাঁড়ায়। এতক্ষণ পা বাঁধা থাকায় অসাড় হয়ে আছে, তাই নড়ানোর সক্ষমতা হারিয়েছে অনেক আগে। নিজের জায়গায় আবারও বসে গিয়ে পা ঝাড়া দেয়। মুখ ব্যথাতুর বানিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা চালালে আরশ তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। গমগমে সুরে বলে ওঠে, ক্যাচ। নুসরাত ক্যাচ ধরার আগে তা পাশ কাটিয়ে চলে যায়। বিরক্ত হয়ে নুসরাত পিছু ফিরে তখনই মাহাদি হাত বাড়িয়ে চাবি একটা নুসরাতের হাতে ধরিয়ে দেয়। নুসরাত কানে বাড়ি খায় একটা কথা। আরশ পেছন থেকে শক্ত গলায় বলেছে, তোকে আমি তোকে বলেছি আমি চাবি খুঁজে দিতে। আরেকবার দেখলেই তোকে ওর আশেপাশে তোকে আমি কোপাবো। আই এগেন রিপিট দ্যাট, মাহাদি, আমি তোকে কোপাবো। আবিরের অবস্থা নাজেহাল, ভয়ে হাত পা সব অসাড় হয়ে আসছে। অস্বাভাবিক কাঁপছে তার হাত পা। ঘামুক্ত মুখ ঘামাক্ত মুখ এক হাত দিয়ে মুছে নিল। নুসরাত সেদিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে গুড বাই হাত নাড়ালো। হেসে হেসে বলে উঠল, আপনার দিনটা ভালো কাটুক এই হালুমের সাথে। বেঁচে থাকেন যদি অবশ্যই আমি নুসরাত নাসির বস্তির মেয়ে ফল নিয়ে আপনার সাথে দেখা করতে আসবো। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া আর কোনো দোয়া এই মুহূর্তে করতে পারছি না। ইরহাম আর নুসরাত দুজন একসাথে দু হাত তুলে মুখের সামনে ধরলো। সমসুরে বলে উঠলো, আমিন। বলে দুজন দু হাত দিয়ে মুখের মধ্যে হাত বুলালো। মাহাদি দুজনের কাণ্ড দেখে হাসছে। আরশ নিজের চেয়ারে চুপচাপ বসে থেকে ভুরু বাঁকিয়ে লক্ষ্য করছে দুজনের কাণ্ড। নুসরাত আর আরশের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো। অত্যন্ত বিনয়ের সহিত সালাম ঠুকলো, আসসালামু আলাইকুম বড় ভাই। আরশ চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাত পানে। নুসরাত দরজা দিয়ে বের হতে যাবে। আরশ আদেশ দিল, তারা। নুসরাত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে আরশ গম্ভীর স্বরে বলে ওঠে, সোজা হয়ে দাঁড়া। নুসরাত সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট এলিয়ে হাসার পূর্বেই নিজের বাগাল দিয়ে বয়ে গেল জোরালো থাপ্পড়। থাপ্পড়ের জোরে নুসরাতের মুখ ঘুরে গেল অন্য পাশে। আবারও মুখ তুলে তাকাতেই আজকের দিনের মধ্যে চতুর্থ থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত বিমূর্ত, বিস্ময়ে কোটর থেকে চোখ বের হয়ে আসার মতো 2 ইঞ্চি হাঁ করে তাকিয়ে আছে আরশের দিকে। ইরহাম চোখ নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে রইল। আরশ বা নুসরাতের কোনো কথায় বা কাজে হস্তক্ষেপ করলো না। চোখ দিয়ে নিচের দিকে চোখ নিচের দিকে স্থির থাকতে থাকতে কোনো কান বাজানো আরেকটা থাপ্পড় পড়লো। সেই থাপ্পড়ের শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হলো। ইরহাম ভয়ে ভয়ে নুসরাতের দিকে চোখ তুলে তাকালো। মনে পড়লো, এই তো গালে 5 আঙ্গুলের ছাপ বসানো মেয়েটার, কিন্তু তেমন কিছু নেই। আর চোখের সামনে ঘুরলো, দেখলো শটাং হয়ে দাঁড়িয়ে থাকা আরশের উজ্জ্বল শ্যামকালে থাপ্পড়ের চিহ্ন। ইরহাম শাঙ্কিত হওয়া চোখ আবারও ঘুরিয়ে নিল নুসরাতের দিকে। নুসরাত এক হাত কোমরে রেখে কিছু না হওয়ার ভঙ্গিতে বলে উঠল, কি বাচ্চাদের মতো থাপ্পড় মারছেন? থাপ্পড় মারতে হয় এভাবে, পুরো রুম কাঁপিয়ে। এভাবে শিশুদের মতো থাপ্পড় মারলে চলে? ইরহাম নুসরাতকে টেনে পেছনে সরিয়ে নিতে চাইল। নুসরাত হাত দিয়ে ধাক্কা দিয়ে ইরহামকে দূরে সরিয়ে দিল। বিরক্তি ভরা কণ্ঠে আওড়ালো, এই সমস্যা কি তোর? দেখছিস না বড় দুজন মানুষ কথা বলছে, এর মধ্যে তুই ছোট মানুষ, তোর নাক ঢোকাস কেন? আরশের দিকে চোখ ফিরিয়ে নিয়ে বিনয়ী হাসল নুসরাত। অতঃপর অত্যন্ত নম্র গলায় বলে উঠল, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে আসি বড় ভাই। নুসরাত জিজ্ঞেস করলো যাওয়ার কথা, কিন্তু আরশের উত্তরের পরোয়া না করে রুম থেকে বের হয়ে গেল। ঠা করে খোলা দরজা দিয়ে নুসরাত বের হওয়ার 30 সেকেন্ড পর বের হলো আরশ। করিডোরে কাচের তৈরি রেলিং এর সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়ালো। চোখের দৃষ্টি তীক্ষ্ণতায় পরিপূর্ণ। দোতলা থেকে দাঁড়িয়ে নিচে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। ইরহামের সাথে কিছু একটা নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ঝগড়া করতে ব্যস্ত সে। ইরহাম ক্ষীণস্বরে কিছু একটা বলে ঝাড়ি মারছে নুসরাতকে। তারপর নিজের হাতের মুঠোয় থাকা নুসরাতের হাত ঝটকা মেরে ফেলে দিয়ে হনহন করে চলে যাচ্ছে। নুসরাতও এক হাত উপরে তুলে অন্য হাত কোমরে রেখে হেলে দুলে ইরহামের পেছন পেছন গান গেয়ে গেয়ে বের হচ্ছে। ঠোঁটে লেগে আছে মারাত্মক হাসি।
ইরহামকে জ্বালাতে পারা এই হাসি হয়তো আয়ত্ত করেছে নুসরাতের ঠোঁট। আরশ হুডির ক্যাপ মাথায় তুলল, এক হাতে টেনে। নির্নিমেষ দৃষ্টি তখনও স্থির নুসরাতের দিকে। নিজের দুহাত অলস ভঙ্গিতে প্যান্টের পকেটে পুরে ব্ল্যাক কার্ড বের করলো। তর্জনী আর মাধ্যমা আঙ্গুলের মাধ্যমে রেখে তা ঘোরালো কয়েক সেকেন্ড। চোখ ব্ল্যাক কার্ডের উপর স্থির রেখে ঘাড় বাঁকা করলো। মরমরের শব্দ হলো তাতে। কার্ড আঙ্গুল দিয়ে ঘোরাতে ঘোরাতে মাহাদির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে উচ্চারণ করলো, শুট হিম। মম রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটাকে কিছুক্ষণ চুপচাপ দেখলো। কুকুরটাকে জ্বালানোর জন্য মাথায় চাপলো দুষ্টু বুদ্ধি। কুকুরের পেছনে লাগার জন্য আশেপাশে চোখ বুলালো। আজ আর কাল মিলিয়ে দুদিন মেজো মামার বাড়িতে ইরহাম আর নুসরাতের চুলাচুলি হয়নি, তাই বিনোদন দেখা থেকে দূরে তারা সবাই। কুকুরকে জ্বালানোর উদ্দেশ্যে পা বাড়ানোর আগেই ঘেউ করে ডেকে কালো কুকুর ঘেউ করে ডেকে ওঠে কালো কুকুর দাঁড়ালো। বাঁকা কুচকুচে কালো রেঞ্চ নাড়িয়ে নিজের লাল চোখ দিয়ে মমর দিকে তাকিয়ে গা ঝাড়া দিল। এতক্ষণে মমর টনক নড়ল। কুকুরটা নির্ঘাত তাকে কামড় দেওয়ার জন্য এদিকে গা ঝাড়া দিয়ে আসছে। চোখ বড় বড় করে মম দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কুকুরটাকে হিংস্র গতিতে তার দিকে তেড়ে আসতে দেখে হুঁশ ফিরল। পা ঘুরিয়ে দৌড় দেওয়ার পূর্বে জুতোর ফিতে ছিঁড়ে মুখ থুবড়ে উল্টে পড়ল কংক্রিটের রাস্তায়। মুখ রাস্তার পাশে পড়ার আগেই নিজের দু হাতের তালু আড়ালে ঠেকে নিল। এতে করে মুখের অংশ রক্ষা হলেও হাতের উল্টো পিঠ ছেঁচে গেল খারাপ ভাবে। মুখ থুবড়ে পড়ার জন্য হাঁটু আর পায়ের নখে ব্যথা না করার মতো ব্যথা পেল। পায়ের নখ হয়তো উপড়ে গেছে, নয়তো কোনো রকম চামড়ার সাথে ঝুলে আছে। ঘাড় সামান্য বাঁকানোর আগে ভাগে নিল কি কি হতে চলেছে ভেবে নিল। তার সাথে 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 জীবনের করা সব পাপের জন্য তওবা করে নিল। অতিরিক্ত ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। কান্নারত গলায় মৃদু স্বরে আওড়ালো, মা মনি। ফিসফিসে স্বরে কাঁদতে কাঁদতে তার জড়ালো রূপ ধারণ করলো। নিজের পেছনে থাকা কুকুরটা উচ্চ শব্দে ঘেউ ঘেউ করছে, তার শোনার প্রয়োজন বোধ করলো না মম। সে নিজের চিন্তায় একান্ত ব্যস্ত হলো। নিজেকে গালি দিল, কেন এই পাগল কুকুরের পেছনে লাগতে গিয়েছিল। মম এত চিন্তায় মশগুল হলো, ভুলেই গেল এতক্ষণ হয়ে গেল কুকুর কেন তাকে কামড় দেয়নি। যখন এই কথা মাথায় আসলো, সামান্য ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল। দেখলো কুকুর একপাশে পড়ে আছে, গায়ের মধ্যে মারের দাগ, জিহ্বা বের করে অস্বাভাবিকভাবে কাতরাচ্ছে। এক চোখ কুঁচকে মম বিড়বিড় করলো, এরকম বেরহমের মতো কে মেরেছে। চোখ ফিরিয়ে যাকে দেখলো তাতে নিজের ভেতরে এতক্ষণে উদাও হওয়া সব ভয় এক নিমিষে দূর হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আরো হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে, ইশারা করছে হাত ধরে উঠে আসতে। খুশির তোপে মমর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁদো কাঁদো চেহারা নিয়ে ঠোঁট ভেঙে ডেকে উঠল, ছোট ভাইয়া। আরস কথা বলল না। গম্ভীর মুখভঙ্গি নিয়ে মমর পাশে পা ভেঙে বসলো। কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস? মম উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল ব্যথা পেয়েছে বলে। আরুষের হাঁটু কংক্রিটের রাস্তা ছুতেই মমকে তুলে বসানোর চেষ্টা করলো। মম লজ্জা লজ্জা মুখ নিয়ে মাহাদির দিকে তাকালো। আরুষের হাতে ধরে উঠে বসতে চাইলো না, তাই আরুষ নিজ উদ্যোগে মাহাদির উদ্দেশ্যে সামান্য শব্দে বলে উঠল, ওদিকে তাকা। মাহাদি অবাক হয়ে নিজের দিকে আঙ্গুল তুলে নিশ্চিত হওয়ার জন্য শুধালো, আমি? আরস আশেপাশে তাকিয়ে বিরক্তিকর সুরে হেয়ালি করে বলল, তুই ছাড়া আর এখানে কেউ আছে? মাহাদি নাক কুঞ্চন করে পিছু ফিরল। মিনমিন করে আওড়ালো, এই ভদ্রমহিলার মাটিতে মুখ তুবড়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? বিরক্তিকর। আরস মোমোর দিকে ফিরে তাকে সুন্দর করে বসিয়ে দিতে দিতে মাহাদিকে আবারও সাবধানী বাণী দেওয়ার মতো করে ধমকিয়ে ধমকিয়ে বলল, চোখ নিচের দিকে, ভুলেও এদিকে যেন না আসে। আরুষের ধমকানিতে মম শাঙ্কিত হওয়া কোনা চোখে তাকালো নিজের থেকে দুহাত দূরে। কুকুরটা মার খেয়ে আধমরা হয়ে পড়ে আছে এক কোনায়। তার পাশ ঘেঁষে পড়ে আছে শক্তপোক্ত লাকটির মোটা দুটো টুকরো। কুকুরটা মার খাওয়ার তোপে লম্বা লকলকে জিভাখানা বের হয়ে আছে মুখের বাহিরে। ওতে করে কুকুরটাকে দেখতে এখন আরো বেশি বিচ্ছিরি ঠেকছে মোমের নিকট। মোমো চোখ ঘুরিয়ে ভয় ভয়ে আরসের দিকে তাকালো। ঢোক গেলে কিছু বলার পূর্বে আরস বড় ভাইয়ের মতো মোমোর হাঁটুর নিচে এক হাত ঢুকিয়ে অন্য হাত
দিয়ে পিঠ চেপে ধরে আলগোসে কোলে তুলে নিল। মেয়েলি শরীরের কোনো জায়গায় অস্বাভাবিক স্পর্শ না লাগার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করলো। আকস্মিক কোলে তুলে নেওয়ায় মম হকচকালো। চোখ বড় বড় করে ভাইয়ের পানে চেয়ে মিনমিন করে কিছু বলার পূর্বেই আরস ধমকালো। এত বড় মেয়ে কুকুরের পেছনে লাগতে যাস কেন? বাচ্চা রয়েছিস তুই। থাপড়ে দাল ফাটিয়ে দেবো আরেকদিন এসব করতে দেখলে। মম ভয়ে ভয়ে উপর নিচ মাথা নাড়লো। আর জীবনে এসব সে করবে না। বুকের ভেতর মাংসপিণ্ডটা ধুক ধুক শব্দে স্পন্দিত হচ্ছে। চোখ খিচিয়ে নিল সে, ভয়ে শাঙ্কিত হওয়া মনে বিড়বিড় করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নুসরাতের জন্য সমবেদনা প্রকাশ করতে ভুলল না। চিন্তা করতে ব্যস্ত হলো, এই রাগী বেটার সাথে সংসার করবে কিভাবে বেচারি। ব্যথিত মনে যখন নিজের পাশে তাকালো তখন কানে পুরুষালী গলার আওয়াজ বাজলো। মাহদি গলা নিচে নামিয়ে মমকে স্পষ্ট ঠাট্টা করে বলছে, তোমার পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। যেখানে যাই সেখানেই তুমি উল্টে পড়ে থাকো, অকর্মার ঢেকি। মম নাক ফুলিয়ে আরসের দিকে তাকিয়ে নীরবে নিজের অভিযোগ জানালো। আরস মাহাদিকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। চোখের ইশারায় কিছু একটা কথা সেরে নিল নিজেদের মধ্যে। মাহাদি মাথা নাড়াতেই আরস বলে উঠল, মাথা ফাটাবো তোর, আমার বোনকে কিছু বললে। মম নীরবে দেখলো আরস আর মাহাদির চোখাচোখি। নিজ মনে নিজেকে প্রশ্ন করলো, আমি কি ছোট বাচ্চা যে এরা আমাকে এভাবে বোঝ দিচ্ছে? দীর্ঘশ্বাস ফেলে শরীরের পুরো ভার ছেড়ে দিল আরসের গায়ে। অস্বস্তিতে গাঢ় হওয়ার কথা থাকলেও মমর একটু অস্বস্তি হলো না। আরসের কোলে আরস তাকে এমন ভাবে ধরে রেখেছে যেন হাতের স্পর্শ এদিক সেদিক একবারও না হয়। সোফার উপর মমকে বসিয়ে দিয়ে আরস পাশে বসলো। লিপি বেগমকে ডেকে উঠল, মাম্মা, দেখে যাও। লিপি বেগম তড়িঘড়ি করে এসে উপস্থিত হলেন নিচে। তিনি আরসের রুম পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাপড় চুপড়। নিচে নেমে এসে কোনো দিকে না চোখ দিয়ে ঠাস করে আরসের কাঁধে থাপ্পড় বসালেন। আরস মুখে ব্যথাতুর বানিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাম্মা, কি সমস্যা কি তোমার? এভাবে হামলা করছো কেন? কি করেছি আমি? লিপি বেগম চোখ রাঙিয়ে আরেকটা থাপ্পড় বসালেন আরসের পিঠে। রাগী মুখে বললেন, এই তোর সমস্যা কি? এক কাপড় রোজ পরে বাহিরে যাস, তারপরও রুম গরুর গোয়ালের মতো রাখিস কেন? কথা শেষ করে আরেকটা থাপ্পড় মারলেন আরসের কাঁধে। আরস কাঠখোট্টা গলায় বলল, এক কাপড় পরি না। অল ক্লোথস হ্যাভ দ্য সেম কালার। লিপি বেগম ধূপ করে কিল বসালেন। তারপর জানতে চাইলেন, তোকে বলেছি এখানে ইংরেজি ঝাড়তে? ইংরেজ? আরেকটা থাপ্পড় মারার আগে সোফার উপর বসে কিটকিট করে হাসা মমকে লক্ষ্য করলো। এক পা সেন্টার টেবিলে রাখা তার। লিপি বেগম এগিয়ে এসে পাশে বসতে হাতের পিঠে জখম, কপালের কোণে পায়ের বুড়ো আঙ্গুলের নখের মধ্যে জখম দেখলেন। নখটার অবস্থা দেখে গা গোলালো লিপি বেগমের। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন বুড়ো আঙ্গুলের চামড়ার পাশ। হাঁটুর মধ্যে রক্ত বের হওয়ায় প্লাজো সালোয়ারের উপর দাগ বসে গিয়েছে। সেদিকে চোখ রেখে লিপি বেগম জিজ্ঞেস করলেন, ব্যথা হচ্ছে? মোমো ঠোঁট টিপে উপর নিচ মাথা নাড়ালো। লিপি বেগম কিভাবে হলো তা জানার প্রয়োজন বোধ করলেন না। দৌড়ে নিজের রুমে গিয়ে নিয়ে আসলেন ফার্স্ট এড বক্স। মোমোর পাশে বসতে বসতে চোখ ফিরালেন আরস আর মাহাদির দিকে। দুজনকে রুমে যাওয়ার জন্য বলতেন, কিন্তু তা বলার পূর্বেই দেখলেন দুজন চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে। চোখ ফিরিয়ে নিয়ে তুলো দিয়ে প্রথমে নখের আশপাশ পরিষ্কার করলেন। তারপর সেখানে স্যাভলন দিতে মমর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের হলো। আরস বড় বড় পা ফেলে করিডোর পেরিয়ে চলে গেছে। মাহাদি দোতলার করিডোরের উপর থেকে চোখ ফিরিয়ে এক পলকের জন্য তাকাতেই পুরুষালী শরীরটা টান টান হয়ে গেল। চোখের মধ্যে ভাসলো সাদা ধবধবে মেয়েলি পা। লিপি বেগম মোমোর সাথে কথা বলতে বলতে হাঁটুর উপর কাপড় তোলার আগে থেমে গেলেন। ঘাড় বাঁকিয়ে উপরে তাকাবেন ভাবলেন, তার আগে মাহাদি সেখান থেকে চলে গেল। লিপি বেগম ঘাড় কাত করে ডেকে উঠলেন, সেজো, এদিকে আয় তো। ঝর্ণা বেগম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। লিপি বেগমের ডাকে সাড়া দিতে তাড়াহুড়ো করে ফোন রেখে দৌড়ে আসলেন নিচে। ততক্ষণে মুখে জি আপা বলে ফেনা তুলে ফেলেছেন। রুহানি নিজেও হই হুল্লোড় শুনে এসে হাজির হলেন। মমকে সোফার উপর আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে পড়ে থাকতে দেখে দুজনের বিস্ময়ে মুখ হা হয়ে গেল। রুহানি এমন অবস্থা দেখে হেসে দিলেন। যেখানে সেখানে সিরিয়াস মুহূর্তে হাসির ব্যামো আছে ওনার।
তার এই ব্যায়াম খুবই নিপুণভাবে কেড়ে নিয়েছে সৈয়দ বাড়ির পঞ্চম সদস্য। রুহানি বেগম মজা করে বললেন, কি রে মম, আবার কোথায় উল্টে পড়লি? যখনই আসিস তখনই কাদায় গড়াগড়ি, না হয় রাস্তার নোংরা পানিতে গড়াগড়ি খেয়ে আসিস। কেন রে, তুই হাঁটতে পারিস না? ছোটবেলায় কি তোকে আমরা হাঁটা শেখাইনি? কথাটা শেষ করে রুহানি বেগম শব্দ করে হাসতে লাগলেন। অতিরিক্ত হাসির জন্য চোখের কোণে পানি জমা হলো, তাই ওড়না দিয়ে চোখ মুছলেন। মম অতি দুঃখে নিজেও হেসে দিল রুহানি বেগমের সাথে। লিপি বেগম ঠোঁট টিপে হেসে বললেন, ছোট, তুই আয় এদিকে। তোর স্বাস্থ্য ভালো আছে, মমকে আমার রুমে নিয়ে যেতে সাহায্য কর। রুহানি নাক ফুলিয়ে ডেকে ওঠেন, আপা। লিপি বেগম আর ঝর্ণা বেগম হেসে উঠলেন। মমকে কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াতে বললেন। মম পায়ের পাতায় ভর দিতে গা কাঁপুনি শুরু হলো। ধূপ করে আবার বসে গেল নিজের জায়গায়। ঝর্ণা বেগম কিছুটা হেসে বললেন, মম যেখানে দাঁড়াতেই পারছে না সেখানে উপরে উঠে যাবে কি করে? এক কাজ করি আপা, আর ছোট, মমর দুই হাত ধরো, আর আমি পা ধরে ওকে উপরে নিয়ে যাব। ঝর্ণা বেগমের কথায় হেসে দিলেন উপস্থিত সবাই। রুহানি বেগম বললেন, মম দেখলি, তোর ভাগ্য এই বয়সে এসে মামিদের কোলে চড়ার মতো সৌভাগ্য হলো। রুহানি বেগম মমকে ভয় দেখাতে দু পায়ে গেলেন মমর দিকে। মম আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। রুহানি বেগম হাসি মুখে দুই হাত তুলে বললেন, আয় মম, মামনির কোলে আয়। মম পেছনের দিকে সরতে সরতে বলে উঠল, সেজো মামনি, ছোট মামনিকে দূরে সরান। রুহানি বেগম ড্রয়িং রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। জাইন রুম থেকে বের হয়ে এদিকে আসতেই লিপি বেগমকে বললেন, বাবা, একটু সাহায্য কর। জাইন এক ভুরু উঁচু করে গম্ভীর গলায় শুধালো, কি সাহায্য? মমকে একটু আমার রুমে পৌঁছে দিয়ে আয়। জাইন এবার মমর দিকে তাকালো, পরপর চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছে। জাইন আর কোনো শব্দ ব্যয় করলো না। আলগোছে হেঁটে এগিয়ে গেল মমর কাছে, কোলে তুলে নিয়ে গট গট করে চলে গেল উপরে। মমর এবার আরো দ্বিগুণ তালে বুক কেঁপে উঠল ভয়ে। চোখ তুলে চাপদারির আড়ালে ঢাকা শুভ্র মুখখানা লক্ষ্য করলো। দূর থেকে এই লোককে দেখলেই ভয় লাগে, কিন্তু কাছ থেকে আরো বেশি। মম গুটিয়ে নিল নিজেকে। রুমে এসে বিছানায় বসিয়ে দিয়ে আলগোসে বের হয়ে গেল জাইন। রুহানি একটু দ্বিধাদ্বন্দ্বতায় ভুগলেন। জিজ্ঞেস করলেন, তুই এখন হাঁটতে পারছিস না? তাহলে আমাদের বাসায় কিভাবে হেঁটে আসলি? নাকি মামিদের কোলে চড়ার ধান্দা করেছিস বলে তখন ওভাবে বসে গেলি? হু, বল মম। লিপি বেগম রুহানির বেগমকে থামিয়ে দিয়ে উত্তর দিলেন, আরশ কোলে করে নিয়ে আসছে। রুহানি বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, মমরে মম, এই বয়সে এসে তুই দুইবার ভাইদের কোলে চড়ে বসলি, কি ভাগ্যের রে তোর! তোর মামা এখন পর্যন্ত আমাকে একবারও কোলে চড়ায়নি। বেফাস কথাটা শেষ করে শেষে জিভ কাটলেন রুহানি বেগম। বেফাস কথাটা শেষ করে জিভ কাটলেন রুহানি বেগম। বুঝলেন তিনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন জায়েদের সামনে। তাই পরিবেশ স্বাভাবিক করার জন্য জোরে হেসে দিলেন। মিনমিনিয়ে বললেন, মজা করছিলাম আপা। আরুষ আর মাহাদিকে করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে জাইন এগিয়ে আসলো দুজনের কাছে। গম্ভীর গলায় শুধালো, দুজনে কি খিচুড়ি পাকাচ্ছিস? আরুষ নিজের দিকে আঙ্গুল তুলে দুপাশে মাথা নাড়ালো। মাহাদিও সেম করলো আরুষের মতো করে। জাইন গিয়ে সোজাসুজি দাঁড়ালো দুজনের সামনে। আরুষ আর জাইন সমান উচ্চতার হওয়ায় দুজনের চোখাচোখি হলো প্রথমে। গায়ের দিক দিয়েও দুজনেই সুঠাম দেহি। তাদের মধ্যে মাহাদি 1 ইঞ্চি ডিফারেন্স খাটো। কাছে থেকে দেখলে বোঝা যায় মাহাদি একটু খাটো আর আরশ আর জাইনের তুলনায়। কিন্তু দেহের দিক দিয়ে মাহাদিও সমান সুঠাম দেহি, টকবগে পুরুষ। রূপে জৌলসে সৌন্দর্যে এই দুই ভাইয়ের থেকেও কম কিছু না। জাইন ধবধবে ফর্সা হওয়ার দরুন উজ্জ্বল শ্যামলা আরুষকে তার সামনে দাঁড়ানোতে কিছুটা কালো দেখালো। আরুষ মেকি হাসতেই বা গালে গর্তের সৃষ্টি হলো। ঠোঁটের কোণ ঘেঁষে ফুটে উঠল সূক্ষ্ম সুতো পরিমাণ খাজ। জাইন নিজেও আরুষকে ভেঙিয়ে মেকি হাসল। তারও ঠোঁটের ডান দিক দিয়ে সুতো পরিমাণ খাজের সৃষ্টি হলো। আরুষকে তীক্ষ্ণতার সহিত অবলোকন করতে করতে জাইন নিজের খাড়া নাকে চুলকালো। তারপর এক ভুরু তুলে রেড চেরির মতো লাল টকটকে ঠোঁট জোড়া নাড়িয়ে শুধালো, হাসছিস কেন? আরুষ বলল, এমনি। জাইন দুহাত আড়াআড়ি বুকে বেঁধে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। তীক্ষ্ণ চোখে আরুষকে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, ধূমপান করা ছেড়ে দিয়েছিস নাকি এখনো করিস? আরুষের থেকে চোখ সরিয়ে মাহাদির পানে চাইলো, যার মানে দুজনের কাছে উত্তর চাচ্ছে সে। মাহাদির সাথে সাথে বলে উঠল,
তুমি সেবা না করার পর হাতও দেইনি, গড প্রমিস ভাইয়া। আরুষ তেরা গলায় জিজ্ঞেস করলো, সত্যি বলবো নাকি মিথ্যে? জাইন এক হাতের শার্টের হাতা গুটিয়ে নিল, তীক্ষ্ণতা পরিপূর্ণ আওয়াজে হিসিয়ে বলল, মিথ্যেই বল শুনি। মাহাদি আলগোসের দুপাশে পেছনে সরে গেল। চোখের সামনে ভাসলো ফ্রান্সে থাকার সময়কার একটা কথা। বছরখানেক আগে সিগারেট খাওয়ার সময় ছাদে হাতে নাতে ধরা পড়েছিল জাইনের কাছে সে আর আরস। এই লোক রাগে না, কিন্তু সেদিন দেখার মতো রাগ করেছিল। শুভ্র মুখ রাগের জৌলুসে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ছাদের উপর পড়ে থাকা বড় রডের লাঠি নিয়ে এসে কোনো কথা ছাড়াই আতর্কিত হামলা করেছিল তাদের দুজনকে পেছন থেকে। মার খাবে জানলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতো, কিন্তু এই লোক কোনো পূর্ব প্রস্তুতি নিতে দেয়নি তাদের। এত মার খেয়েছিল পায়ের হাড্ডি ভেঙে 1 মাস বিছানায় পড়েছিল। তাদের সেবাও করেছে এই লোক, জুতো মেরে গরুদান যাকে বলে সেই রকম কিছু। এখনো চোখে ভাসে মাহাদির পা ব্যান্ডেজ করে পঙ্গু হয়েছিল। যে দেখতে এসেছে বলে গিয়েছে খুব ভালো হয়েছে। তার নিজের বাপও জাইনের পিঠে চাপড় মেরে বলেছিল, গুড জব ম্যান। একটুও সহানুভূতি দেখায়নি তাকে আর আরশকে। এরপর কোনোদিন সিগারেটে হাত দিয়ে ছুঁয়ে দেখেনি সে। কিন্তু তার পাশে দাঁড়ানো তার অতি প্রিয় বন্ধু ভাইয়ের কথা না শুনে আবারও সিগারেট খেয়েছে। সেবার লাস্ট ওয়ার্নিং ছিল জাইনের কাছ থেকে। নিষেধাজ্ঞা জারি করেছিল যেন এ ধরনের কোনো কাজ করতে না দেখে। আর দেখলে আগের বারের 1 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল, পরের বার 1 মাস নয়, সারা জীবনের জন্য পড়ে থাকতে হবে। মাহদির মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। আজ বন্ধুর দায়িত্ব একদম ভালো করে পালন করবে সে ভেবে নিল। আরুষকে ফাঁসিয়ে দিতে বলে উঠল, ভাইয়া এখনো সিগারেট খায় ও, কয়েকটা লাগিয়ে দেন। কথাটা শেষ করে কেটে পড়ল, এখন কয়েকটা খাকেই রাম ছাগল। সারাদিন তার উপর চড়াও হয়, ওনার উপর চড়াও হওয়ার লোক আছে, সেটাও একটু বুঝুক। এবার একা ঠেলা সামলা। আজ সে নিজেকে নিয়ে গর্ববোধ করছে। বন্ধুত্বের গুরু দায়িত্ব হলো প্রতি পদে বন্ধুকে বাঁশ দেওয়া। আর নিজে তা সে আর আজ তা সে পালন করেছে। এবার চলে গেলেও কিছু হবে না, তাই আলগোসে কেটে পড়ল। জাইন আরুষের দিকে তাকালো ভুরু বাঁকিয়ে, সামান্য কপাল কুঞ্চন করতে আরুষ গম্ভীর গলায় বলল, ছেড়ে দিয়েছি। জাইন এবার অন্য হাতের হাতা গুটিয়ে বলল, সত্যি? বেশি না, দিনে 4টা, রাতে 4টা। সপ্তাহখানেক বাদে বুধবার রাত নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসেছে। আজকের গোপন বৈঠকে উপস্থিত আছেন নাজমিন বেগম। নুসরাত নাসির সাহেবকে নাকি স্বরে অভিযোগ করলো, আব্বা আপনার ভাইয়ের ছেলে আমার বাইক বোম মেরে উড়িয়ে দিয়েছে গত সপ্তাহে। আর তুই কি করেছিস? নাজমিন বেগমের প্রশ্নে নুসরাত চোখ ঘুরিয়ে তাকালো। চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে উঠলো। সাথে সাথে দাঁতে দাঁত চেপে বলল, আমি সত্যি বলছি কিছু করিনি। কথাটা শেষ করতে পারলো না। চলতে থাকা ঠোঁটে উল্টো হাতের থাপ্পড় পড়লো, তারপর দুগালে পড়লো। কানে আসলো নাজমিন বেগমের কথা, আমাকে চোখে দেখোস তুই, আমাকে চোখ দেখাস তুই, আমাকে দাঁত দেখাচ্ছিস তুই, আমার সাথে উঁচু গলায় কথা বলিস তুই, যা এখান থেকে ভাগ। নুসরাত পরপর কষে কয়েকটা থাপ্পড় খেয়ে গাল ফুলিয়ে বসে রইল, মুখটা একদম ভোঁতা হয়ে আছে। নুসরাত নাজমিন বেগমের থেকে দূরে সরতে সরতে বলল, আব্বা দেখছেন আপনার ভদ্র মহিলা আমাকে কিভাবে পিটালো? আব্বা আপনি কিছু বলুন না। নাজমিন বেগম তেড়ে আসবেন তার আগে নাসির সাহেব নাজমিন বেগমকে চোখ দেখালেন, ইশারায় বসতে বললেন। নাজমিন বেগম খ্যাপাটে চোখে তাকিয়ে বসে গেলেন নিজ জায়গায়। নুসরাত থাপ্পড় খাওয়ার ভয় ভেগেছিল দরজার দিকে। নাজমিন বেগমকে বসে যেতে দেখে নিজেও এসে বসলো ইশরাতের পাশ ঘেঁষে। ইশরাত ঠোঁট টিপে হাসছে। নুসরাত কপাল কুঞ্চিত করে হাসি দেখলো, তারপর বলল, হেসে নে, কয়েকদিন পর জাইন ভাইয়াকে বিয়ে করে কাজ করবি আর কাঁদবি। হাসি আসবে না তখন, কাঁদবি আর গাইবি, মুঝে পাপা কি ঘর জানা है, मुझे हंसना नहीं आता है, मुझे दुल्हन नहीं बनना है। নুসরাতের কথা শেষ করতেই পারল না, বাজিয়ে দুটো থাপ্পড় পড়লো দু গালে। নুসরাতের মনে হলো তার সামনের পৃথিবী ঘুরছে। তার মা যত মারছে কেন? কানে এলো নাসির সাহেবের ধমকানো, নাজমিন একদম বাড়াবাড়ি করবে না। কখন থেকে দেখছি মেয়েটাকে কথা বললেই চট থাপ্পড় মারছো। কিছু বলছি না মানে এই না যে কিছু বলবো না। চুপচাপ বসো। এত বড় মেয়েকে আরেকবার মারতে দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
নাজমিন বেগম বসলেন নিজের জায়গায়। বসতে বসতে চোখ দিয়ে নুসরাতকে শাসাতে ভুললেন না। মুখ দিয়ে শাসালেন, বেশি কথা বলতে দেখলে মুখ সেলাই করে রাখবো। 2 সপ্তাহ থাপ্পড় না পড়ার মুখ বেশি চলছে। একদম বেশি কথা বলতে যেন না দেখি। নুসরাতের তেতো মুখ ভোতা হয়ে নুসরাতের তোতা মুখ ভোতা হয়ে গেল। নাসির সাহেব শান্ত কণ্ঠে শুধালেন, তুমি কি করেছো সেটা বলো। নুসরাত ঠোঁট চেপে মিনমিনিয়ে বলে উঠল, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। নাজমিন বেগম বললেন, দেখেছেন, আপনার মেয়ে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটার গাড়িতে। নুসরাত চিৎকার করে উঠল। নাজমিন বেগমের চোখ রাঙানো দেখে নিজের রাগ গলদঘরণ করে বলে উঠল, আমার একার দোষ শুধু দেখে আম্মা। আরশ ভাই যে আমার গাড়িতে আগুন লাগিয়েছে তা দেখছে না। নাজমিন বেগম হাত দিয়ে টেবিলে থাপ্পড় মারলেন। দেখেছেন কি সাহস ওর! মুখে মুখে তর্ক করে, আবার দোষ চাপায় ওই বাচ্চা ছেলের উপর। নুসরাত চিৎকার করে ওঠে, রাগে হাত মুঠো করে বলে, উনি বাচ্চা হলে আমি কি? আমি বুড়ো? নাজমিন বেগম শাসিয়ে বললেন, চুপ, একদম চুপ। ইসরাত মাঝখান থেকে বলে উঠল, হয়েছে আম্মু, তুমি এমন বিহেভ করছো। সব দোষ নুসরাতের, দুজনের সমান দোষ আমি মনে করি। নুসরাত উপর নিচ মাথা নাড়ল। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ইসরাতের গালে থাপ্পড় পড়ার প্রবল সম্ভাবনা আছে। নাজমিন বেগম রেগে ফুঁসে উঠে ইসরাতকে একটা দিতে যাবেন, নুসরাত টেনে সরিয়ে নিল। নাসির সাহেবকে উদ্দেশ্য করে বলল, এই ভদ্রমহিলাকে কে বলেছে আমাদের আলোচনায় নিয়ে আসতে? এসেছে থেকে আমাকে পিটিয়ে চলেছে। এখন নাদান শিশু মেয়েটা একটু পক্ষপাতিত্ব করায় ওকেও পিটাচ্ছে। মানে এই ভদ্রমহিলাকে কেন এখানে এনেছেন আব্বা? নাজমিন বেগম ক্ষোভ প্রকাশ করে বললেন, আপনার মেয়ের আচরণ দেখেন, আমাকে ভদ্রমহিলা বলছে। ওকে বলে দিবেন আমার সাথে আর যেন কোনো কথা না বলে। আমি বলেই আপনার সংসার করছি, আপনার মেয়েদের ফার ফরমাস খাচ্ছি, আপনাদের সবকিছু পরোয়া করছি, আর আপনারা আমাকে তার প্রতিদান এই দিলেন। আমার জায়গায় অন্য বেটি হলে এতদিনে মুখের উপর ঠ্যাং দেখিয়ে চলে যেত। কথাটা শেষ করে অন্যার কোণা চোখ মুছলেন নাজমিন বেগম। নুসরাত আর ইসরাত মায়ের দিকে তাকিয়ে সমস্বরে বলে উঠল, হয়ে গেল আপু, গোপন বৈঠক। কিছুক্ষণ পর গোপন বৈঠক চলছে এখনো। নাসির সাহেব গম্ভীর মুখে বসে আছেন। নুসরাত দুগালে হাত রেখে বসে আছেন। নাসির সাহেব নুসরাতকে বললেন, হাত সরাও গাল থেকে। নুসরাত দুঃখী মুখে হাত সরাতেই দেখা গেল গালগুলো থাপ্পড়ের চোটে ঠুসে ঠুসে ফুলে আছে। নুসরাত আর নাসির সাহেব নুসরাতের গাল দেখে না চাইতেও হেসে দিল। ইসরাত বলে উঠল, আব্বু, নুসরাতকে কি কিউট কিউট লাগতেছে। নাসির সাহেব মাথা নাড়ালেন, বললেন, তোমার মায়ের উচিত প্রতিদিন এরকম করে দেওয়া, তাহলে ওর মুখ দেখতে স্বাস্থ্যবান দেখাবে। ইসরাত আর নাসির সাহেব হাই ফাইভ করে হাসলেন। নুসরাত দুজনের দিকে খ্যাপাটে নজর বুলিয়ে উঠে চলে যেতে নেবে। নাসির সাহেব পিছু ডাকলেন, বললেন, আগামীকাল সকালে তোমার জন্য নতুন বাইক নিতে যাব। আগে বলে দিচ্ছি, টাকা তুমি দিবে, আমি নিয়ে যাব। নুসরাত কপাল কুঞ্চিত করলো, মুখ বাঁকিয়ে বলল, তাহলে আমি একাই যেতে পারবো, আপনার যাওয়ার প্রয়োজন নেই। ইসরাত নাসির সাহেবকে বলল, আবু ছোট মানুষ, কিছু দিয়ে দিয়েন। নাসির সাহেব নিজস্ব ভঙ্গিমায় বলে উঠলেন, আচ্ছা, ইসরাত সুপারিশ করেছে বলে 20 টাকা দিব তোমাকে, বাকি টাকা নিজের পকেট থেকে খরচ করবে তুমি। নুসরাত শক্ত কণ্ঠে শুধালো, আমাকে নিয়ে মজা নিচ্ছেন আপনারা দুজন? নাসির সাহেব আর ইসরাত মাথা উপর নিচে নাড়িয়ে রুম কাঁপিয়ে হাসলো। তারপর ইসরাত আর নাসির সাহেব বললেন, জি হ্যাঁ, আপনাকে নিয়ে আমরা মজা নিচ্ছি। নাসির মঞ্জিলের পরিবেশ টান টান। আহান, নুসরাত আর ইরহামের ভিডিও করছে। সামনে কিচেন কাউন্টারে বসে সেসব লক্ষ্য করছে ইসরাত আর মম। গত 1 সপ্তাহ যাবৎ মম সৈয়দ বাড়িতে ছিল। হয়তো 3 মামা মিলে আটক করেছেন, তাই আসতে পারছিল না। আজ রাস্তায় বের হয়ে পা টেনে টেনে হাঁটতে দেখে আহান আর ইরহাম মিলে আক্রমণ বলে মোমোর উপর ঝাঁপিয়ে পড়েছিল। অতঃপর টেনে নিয়ে এসেছে নাসির মঞ্জিলে। ইসরাত আর মমকে কিচেনে কাউন্টারে বসিয়ে রেখেছে নুসরাত। রান্নার পর দুজনে টেস্ট করে জানাবে কি রকম হয়েছে তাদের রান্না। তাই দুজনে পা দুলিয়ে দুলিয়ে দেখছে নুসরাত আর ইরহামের কাণ্ড। হাতে বড়সড় একটা পপকর্নের বোল। দুজনে টপাস টপাস করে মুখে ঢোকাচ্ছে আর দেখছে। নুসরাত আর ইরহামের কাণ্ডের থেকে ক্যামেরাম্যানের কাণ্ড দেখতে ইসরাতের বেশি মজা লাগছে। চোখে কালো চশমা লাগিয়েছে, হাতে মোবাইল, একবার এদিকে মোবাইল ঘোরাচ্ছে তো আরেকবার সেদিকে। ইসরাতের কাছে আহানকে ব্যাঙের বাচ্চার মতো মনে হলো, যে জন্মগ্রহণ করেই খুশিতে গদগদ করে লাফাচ্ছে। আজ নাজমিন বেগম বাড়িতে নেই, গিয়েছেন বোন নাজু বেগমের বাড়ি।
তাই কিচেন দখল করেছে এসে এই ৩ বান্দর। না হলে এদের কিচেনে ঢুকতে দেয় না নাজমিন বেগম। যখনই ঢোকে কিছু না কিছু বিনষ্ট করে বের হয়। আজ ইসরাত বসে আছে দেখার জন্য কি কি বিনষ্ট করে বের হয় এই ৩ নমুনা কিচেন থেকে। নুসরাতের কথা কানে যেতেই নড়ে চড়ে বসলো মম আর ইসরাত। নুসরাত বলছে, হ্যালো গাইস, আমি ছাপরি নীল জলহস্তি, আর এ হলো আমার ভাই ছাপরি টিকটকার প্রিন্সেস মাইমুনুল। আজ আমরা আমাদের মতো কিছু ছাপরি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ছাপরি রেসিপি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এইসব জিনিস শুধু বড়লোকদের বাসায় থাকে। আপনাদের বাসায় থাকবে না। তো চলে যাই আমাদের রেসিপিতে। ইরহাম হাতে ফাইব্রেন নিয়ে নাম খুঁজে পেল না। নুসরাতের কাছে জানতে চেয়ে শুধায়, এটার নাম কি? নুসরাত নিজেও ফ্রাই প্যানের দিকে তাকিয়ে থাকে, বোকা হেসে বলে, জানি না, আম্মা ডিম ভাজি করে এতে। তারপর দুজনে দুজনের দিকে তাকিয়ে নাম বানিয়ে নেয়। চিৎকার করে সমস্বরে বলে ওঠে, এটার নাম ডিম ভাজি করার বাসন। জানি এসব ইউনিক জিনিস আপনাদের বাসায় নেই, আপনারা তো পিওর ছোট লোক, আমরা আবার ধনী মানুষ। তো এই রান্না করতে আপনাকে ফলো করতে হবে ৪টা স্টেপ। প্রথম স্টেপ, দেখাবে আমার ভাই প্রিন্সেস মাইমনুল। ইসরাত হেসে গড়াগড়ি খাচ্ছে মোমোর উপর, হাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসছে মোমো। ইরহামের মধ্যে বলে উঠল, প্রথম স্টেপ, গ্যাসের চুলার সুইচ টিপে জ্বালিয়ে দিবেন। তারপর ডিম ভাজি করার বাসন বসিয়ে দিবেন। ঘরে যা আছে তা দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ, গোলমরিচ তেলে ছেড়ে দিবেন। কতক্ষণ? যখন পটর পটর করে শব্দ হবে নামিয়ে নেবেন। নুসরাত ফ্রিজ খুলে বলে উঠল, দ্বিতীয় স্টেপ, ফ্রিজ এরকম শব্দ করে খুলবে, তাহলে নিজেকে বড়লোক মনে হবে। ফ্রিজ থেকে টেনে বড় গোস্তের বাটি বের করবেন। ছোট বাটি বের করলে আপনি ছোট লোক মনে রাখবেন। বাটি নিয়ে গিয়ে সিনকে ঢিল মেরে ভিজিয়ে রাখবেন। এতে করে প্লাস্টিকের বাটি ভেঙে গেলেও পরোয়া করবেন না। যদি না ভাঙতে পারেন আপনি ছোট লোক, আর ভাঙতে পারলে আপনি বড় লোক। স্টেপ 3, তৃতীয় স্টেপ, গোস্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের ইচ্ছে না হলে ধোয়ার প্রয়োজন নেই, আমরা আবার না ধুয়ে খেতে পারি না। পরিষ্কার মানুষ তো ধোয়া শেষে তুলে রেখে দিবেন। ইরহাম বলে উঠল, চতুর্থ স্টেপ, গোস্ত বড় একটা ডেকচিতে দেখে তার মধ্যে ভরে দিবেন। কাটাকাটির দরকার নেই, আমরা বড়লোক মানুষ, এসব কাটাকুটি করি না। আপনারা গরিব তাই করে নিয়েন। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে পরিমাণ মতো না দিলেও পারবেন। তারপর রসুন আদা গুঁড়ো ৮ চামচ, মরিচ গুঁড়ো ২ চামচ, লবণ ১ চামচ, আর আরো আধা চামচ, মাংস মশলা ১ চামচ, পেঁয়াজ ফোড়ন ১ চিমটি, ভেজে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন গোস্তের মধ্যে। আপনারা যে স্টাইলে আপনাদের স্বামীদের পাঁজরের হাড় গুঁড়ো করেছেন সেইভাবে। একটু বেশি তেল দিয়ে বসিয়ে দিলাম আগুনে ডেকচি। নুসরাত ভাষণ দেওয়ার ন্যায় ভঙ্গি করে বলে উঠল, আপনারা চাইলে আপনাদের দজ্জাল শাশুড়ির পেছনে এই আগুন লাগিয়ে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। এরকম আরো খারাপ বুদ্ধি নিতে আমাদের সাথে থাকুন, আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। নুসরাতের কথা বলা শেষ হতেই ইসরাত চোখ দিয়ে পেছনে ইশারা করলো। নুসরাত বুঝতে না পেরে ভুরু পাকালো। ইসরাত ঠোঁট চেপে শুধু পেছনে ইশারা করলো। ইসরাতের ইশারা অনুযায়ী নুসরাত বাদিকে ঘুরতেই অগ্নিবর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা নাজমিন বেগমকে লক্ষ্য করলেন। জিভ কেটে ইরহামকে হাত দিয়ে ধাক্কা দিতেই বলে উঠল, ইরহামের আজরাইল দরজার সামনে দাঁড়ানো, মনে হয় আজ আমাদের জান কবজ করে তবে এই বাড়ি থেকে বের হবে। আজরাইল ভাগ। ইরহাম নিজেও এতক্ষণে নাজমিন বেগমকে দেখল। মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, সুইট হার্ট। উপরে স্বাভাবিক থাকলেও দুজনেরই ভয়ে বুক কাঁপছে। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। সে তার চশমাখানা নাকের ডগায় নামিয়ে ক্যামেরার লেন্স স্থির করছে নাজমিন বেগমের লাল মুখের দিকে। এখান থেকে পালানোর কোনো চিন্তা নেই তার। খেলে একটা দুটো খাবে চড় থাপ্পড়, তাতে কি? ভিডিওটা একবার করে নিতে পারলে আপুকে আর ভাইয়াকে ভাইরাল করে দিতে তার ন্যানো সেকেন্ড লাগবে না। মনে মনে শয়তানি হাসি দিয়ে অত্যন্ত মনোযোগী হলো মোবাইলের ভিডিওতে। নুসরাত আর ইহরাম কিচেনের দরজা দিয়ে দৌড় দেওয়ার পূর্বেই নাজমিন বেগম নিজের পায়ের জুতা জোড়া
নিজের পায়ের যারা লোগো বিশিষ্ট জুতা খুলে হাতে নিলেন। কোনো কথা ছাড়াই সেটা দিয়ে ঝটপট হাতে নুসরাত আর ইহরামকে পিঠে লাগালেন। শক্ত জুতার বাড়ি পিঠে পড়তে ব্যথায় দুজনেই চিৎকার করে উঠল। অতঃপর এক লাফে হাতের ফাঁক দিয়ে পালালো। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। এরপরে টার্গেট যে সে ভুলেই বসেছে। ভিডিও করতে করতে বলে উঠল, মেজো মাই স্মাইল। নাজনীন বেগমের রাগী চোখ তৎক্ষণাৎ ঘুরে গেল আহানের দিকে। রাগে হিসিস করতে করতে এসে নুসরাত আর ইহরামের রাগ ঝাড়লেন বেচারার উপর। জুতোর বাড়ি পিঠে পড়তেই তীক্ষ্ণ ব্যথা হলো। আহানের ভিডিও তখনও বন্ধ হচ্ছে না। একদিকে নাজমিন বেগমের হাতে মার খাচ্ছে, সাথে চিৎকার করছে আম্মু, আব্বু, মেজমা, আপি বলে। অন্যদিকে ভিডিও করছে। আহানের মতে যে কোনো মুহূর্ত চলুক, ভিডিও করা বন্ধ করা যাবে না। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। নাজমিন বেগমের হাতে ধুলুনি খেয়ে আহান অনেক কষ্টে পালালো। এত ব্যথা পেয়েছে, চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। যেতে যেতে নাজমিন বেগমকে ফ্লাইং কিক ছুড়ে দিয়ে বলে উঠল, লাভ ইউ মেজমা, আই লাভ ইউ সো মাচ, মোর দেন মাই মম। নাজমিন বেগম কিংকর্তকাল সেদিকেই তাকিয়ে মম আর ইসরাতের দিকে চোখ ঘুরালেন। ইসরাত দু হাত উপরে তুলে স্যালেন্ডার করার ভঙ্গি করে বলে উঠল, যা যা অগোছালো করেছে সব আমি পরিষ্কার করব। মেঝে থেকে শুরু করে সব আজকের রান্না আমি করে দেব। তবুও তোমার ওই রোবোটিক জুতো দিয়ে আমাকে পিটিও না প্লিজ। মমর পানে চাইতে মিনমিন করে আওড়ালো, বাসন কুসন মুছে একদম ঝকঝকে করে রাখবো। নাজমিন বেগম কিছুক্ষণ চেয়ে থেকে বোরকা সামলে চলে গেলেন। ইশরাত পেছন থেকে শুধালো, তুমি তো আন্টির বাসায় গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে বাসার মোড়ে গিয়ে। আজ গাড়ি নষ্ট না হলে বাসায়ও আসতাম না, আর তোমাদের ভাই বোনের কীর্তিকলাপও দেখতাম না। অসভ্যের দল, বাড়ি একা পেতেই আমার কিচেনে এসে হামলা করেছে। নাজমিন বেগমের হাতে পিটুনি খেয়ে পরিবেশ ঠান্ডা হতেই সোফায় এসে ধূপ করে বসলো নুসরাত। রিমোট চেপে টিভি চালাতেই কানে আসলো ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। কথাটা শেষ করার আগেই রিমোট চেপে টিভি বন্ধ করে দিল নুসরাত। মিনমিন করে গালি দিল, সাওয়ার তাজা খবর আমি শুনতে চাই না। আমার নিজের অবস্থা রোগা মানুষের মতো, তাহলে তাজা খতা শুনে আমার লাভ কি? আমি শুনবো রোগা খবর। বিড়বিড় করে উঠে দাঁড়াতে ইরহাম দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করলো। হাতের মোবাইলখানা নুসরাতের সামনে তুলে ধরতেই নুসরাত অক্ষিপটে ভাসল। হেডলাইন, পাথরের আঘাতে এক যুবকের মৃত্যু, উপস্থিত জনতা নিশ্চুপ এমন আচরণে। হত্যাকাণ্ডের দুদিন পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনাখুনি, ডাকাতি, এসব নিয়ে কি একটা সুস্থ স্বাভাবিক দেশ গড়ে তোলা সম্ভব? এতটুকু পড়ে নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এক প্রকার ঠেলে মোবাইল দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে ইরহামকে উদ্দেশ্য করে আওড়ায়, শোন, আমার মনে হয় দেশের এই অবস্থা ভঙ্গুর শাসনের জন্য। ক্ষমতায় একজন নিষ্ঠাবান ব্যক্তি বসা উচিত, যে দেশের কল্যাণের জন্য ভাববে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ নাকি? আমি সেটা বলছি না। আমি বলছি শক্ত শাসনের কথা। সেদিন দেখলাম ৮ বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। যে ধর্ষণ করলো তাকেই শুধু শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা জড়িত ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা মুক্ত বার্তা শ্বাস নিচ্ছে। যদি সঠিক আইন প্রণয়ন বা না করতে পারে, তাহলে কিসের দেশ শাসন হবে? আইনের উচিত ছিল লোকগুলোকে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা। আমাদের দেশে আইনই ঠিক নয়, তাহলে দেশে সঠিক বিচার হবে কিভাবে? এজন্য ক্ষমতায় সঠিক কাউকে বসানো উচিত, যার গর্জনে পুরো দেশের দুর্নীতিবাজ ভয় পাবে। কোনো ভুল কাজ করতে গেলে একবারের জায়গায় ১০ বার ভাববে। নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা দুলালো ইরহাম। জিজ্ঞেস করলো, তোর মতামতে এখন কাকে ক্ষমতায় বসানো উচিত? নুরহা মেহরামের ভাবসাব নেওয়া দেখে বলে উঠল, তুই মনে করিস না তোকে ক্ষমতায় বসাবো বলে আমি ভাবছি? দেখা যাবে জনগণ তোকে ধরে পিটাচ্ছে, আর আমাকে তুই ফোন করে বলছিস তোকে বাঁচাতে যেতে। ওসব আমার দ্বারা সম্ভব না। তোকে বসানোর চিন্তা নেই আমার। ক্ষমতায় বসে তুই আমাকে লাথি মারবি না, তার কি গ্যারান্টি? নুসরাত ইরহামের মুখের উপর তর্জনী আঙুল তুলে ক্রস কাটতে কাটতে বলে ওঠে, তুই ক্ষমতা পাচ্ছিস না, ক্রস করে দিলাম তোকে। ইরহাম মুখ পানসুটে বানিয়ে শুধালো, তাহলে কাকে বসাবে ক্ষমতায়? নুসরাত ঠোঁট টিপে হেসে বলে উঠল, আরুষ ভাইকে বসাবো ক্ষমতায়। তোর বেনিফিট কি এখানে? আমি বসলে তুইও আমার সাথে ক্ষমতা পাবি, এটা নিশ্চিত থাক। কিন্তু ভাই জীবনেও তোকে এসবের ধারের কাছে যেতে দেবে না। ইরহামের ঝটপট করা প্রশ্নে নুসরাতও ঝটপট উত্তর দিল। কথা মনে হয় ঠোঁটের ডগায় ছিল তাই। শোন, আমার
পিয়ারি সি বেহেনা ইসরাতকে প্রথমে আমি ক্ষমতায় বসাতে চাইছিলাম, কিন্তু বেচারি এত সুন্দর পুরুষ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে এসে এমন সুন্দরী নেত্রী দেখে ভোট দেওয়ার বদলে ফিট খেয়ে পড়ে থাকবে, তাইও ক্যান্সেল। তোকেও বসাবো না, তুই গণধুলনি খেলে আমাকেই তোকে উদ্ধার করতে যেতে হবে। আর সেখানে আমি মার খাবো না তার গ্যারান্টি কি? তাই তুইও ক্যান্সেল। জাইন ভাইয়া সবার আগে ক্যান্সেল। ডাক্তার মানুষ জনগণের প্রতি বেশি দরদি হবেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না, তাই জামাই বউ দুজনেই ক্যান্সেল। আর কে থাকে? ইরহাম মিনমিন করে বলে, তুই? আমি বসতাম, কিন্তু আমার এত কাজ, কি বলবো। আমার বাপের সৈয়দ চয়েসের ব্যান্ড প্রমোশন করতে হবে, এরপর সৈয়দ চয়েসের মেকআপ আজকাল সেল ডাউন হচ্ছে, তাই বাজারের মার্কেট আপ করতে হবে। হাতের ব্রেসলেট গুলোরও এখনো প্রমোশন করা বাকি। তাই আমি ক্ষমতায় বসতে পারছি না। নিজাম শিকদার, হেলাল আহমেদ, সুফি খাতুন, এদেরও তো টাইট দিতে হবে, তাই না? তাহলে আমি ক্ষমতায় বসলে এসব কি করবে? তাই আমি ক্ষমতায় বসবো না। আসল কথা বলিস না কেন? মানুষ বেশি কথা বললে তুই তাদের মাথা ফাটিয়ে দিবি, সেটা বল। তা না করে যুক্তিবিদ্যার আজব লজিক দিচ্ছিস কেন? নুসরাত চোখ টিপে বলল, ধর। নুসরাতের কথা শেষ করার পূর্বে ইরহাম তাকে জড়িয়ে ধরল। নুসরাত রাগী মুখে চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি ধরতে, তোকে আমি বলিনি আমাকে জড়িয়ে ধরতে, ছাগলের বাচ্চা। নুসরাতের চিৎকারে ইরহাম তাকে ছেড়ে দিয়ে নিষ্পাপ মুখে বলে ওঠে, তুই তো বললি ধর, তাই আমি জড়িয়ে ধরলাম। নুসরাত মুখ দেখার মতো রাগী হলো। চোখ সরু সরু করে কপালে ভাঁজ ফেললো, বিরক্তির সহিত নাক ফুলিয়ে তাকালো। ইরহাম বুড়ো আর বড় তর্জনী আঙ্গুল দিয়ে নুসরাতের চোখগুলোর উপর আর নিচের চামড়া ধরে বড় করে দিতে দিতে বলল, আমার আব্বুর মতো চোখ দেখাবি না। একদম আমার বাপের খারাপ আচরণটা তুই টেনে টেনে নিয়ে আসছিস। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তাকাস। তাহলে তুই ছাগলের 2 নাম্বার বাচ্চা, এটা বলতে চাচ্ছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, সাথে বলল, আর আপনি ছাগলের 1 নাম্বার বাচ্চা। তারপর দুজনেই দুজনের পানে তাকিয়ে হেসে দিল। আচ্ছা ধরি, আমি ক্ষমতার আসনে বসলাম। বসার পর কিছু ধান্দাবাজ মহিলারা এসে আমার কাছে বিচার দিল জামাই নারী নির্যাতন করে। আমি নারীবাদী মহিলা উত্তেজিত হয়ে পুরুষদের ধরে কয়েক ঘা লাগিয়ে দিলাম। এর কয়েক মুহূর্ত পর নিউজের শিরোনাম, এ কি করলেন নেত্রী, নারী নির্যাতন করায় পুরুষ মানুষ নির্যাতন করে দিলেন। নেত্রীর হাতে এক অবলা পুরুষ অত্যাচারিত, দেশে কি কখনো সঠিক আইন প্রণয়ন হবে না? এই পুরুষ বিদ্বেষী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করা হোক। এটা আমাদের পুরুষদের জোর আর্জি সরকারের নিকট। পরপরই আমি হাজতে, নিউজ হবে পুরুষ অত্যাচারে কারাগারে 4 দেয়ালের পেছনে আটক নারীবাদী নেত্রী। এই নেত্রীর শাস্তি হওয়া কি প্রয়োজন? ইসরাত এতক্ষণ পেছনে দাঁড়িয়ে নুসরাত আর ইরহানের কথা মনোযোগ সহকারে শুনছিল। নুসরাতের কথার উত্তর হিসেবে বলে ওঠে, আগামী দেশকে ন্যায় নয় পরায়ণ ন্যায়ন পরায়ণ করতে এই নেত্রীকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইরহাম আর ইসরাত হা হা করে হেসে উঠল। নুসরাত নিজেও ঠোঁট চেপে হাসলো। অতঃপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, আমি আসছি। ইসরাত শুধালো, কোথাও যাওয়া হচ্ছে শুনি? নুসরাত বলে উঠল, ক্ষমতায় বসানোর জন্য নেতাকে খবর দিতে। নুসরাত হেলে দুলে বের হয়ে গেল বাড়ি থেকে। সোজা হেঁটে গিয়ে সৈয়দ বাড়ির সামনে দাঁড়ালো। ফটকে ঝুলানো সিসি ক্যামেরার দিকে গোল গোল চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাতে ভি কাট করে চোখের কাছে রাখলো। ওড়না মাথায় টেনে চোখের সাদা ফ্রেমের চশমা ঠেলে ঠিক করলো। ইন্টারকম বাটন চেপে কানে ধরলো। সামান্যক্ষণ অতিবাহিত হতেই শক্ত কণ্ঠ কানে আসলো, সৈয়দ আরো সেলার স্পিকিং। নুসরাত থতমত খেয়ে গেল। গোল গোল চোখে সিসি ক্যামেরার দিকে চোখ রেখে বলে উঠল, সৈয়দা নুসরাত নাহসি, তোর নাম আমি জানি, পুরো বলে আমাকে মনে করে দিতে হবে না। বল কি বলবি? নুসরাত কপালে সামান্য ভাঁজ ফেলে বলে উঠল, সামান্য কথা আছে আপনার সাথে। সামান্য কেন, বেশি নয় কেন? আচ্ছা বেশি কথা আছে, আসুন। আরো শেয়ালি করে বলে উঠল, কোথায় আসবো? নুসরাতের মুখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আমার কোলে আসুন। আরস ঠাট্টা করে প্রতি উত্তরে বলল, আমি ছোট মানুষের কোলে উঠি না। নুসরাত দাঁতে দাঁত চাপলো। মুহূর্তের মধ্যে শ্যামলা মুখ ঘেমে গিয়ে কালো হয়ে গেল। হাতের তালু দিয়ে মুখ মুছে নিতে আরস নিজস্ব কাঠখোট্টা গলায় বলে উঠল, ভেতরে আয়। কথাটা শেষ হতেই দরজা খুলে গেল গট করে। নুসরাত ওখান থেকে নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরস হাতের মোবাইলের দিকে চোখ রেখে শুধালো, আসছিস না কেন? ভেতরে আসবো না, আপনি বাহিরে আসুন।
আরুষ চোয়াল শক্ত করে বলে উঠল, আমি আসলে কোলে করে নিয়ে যাব ভেতরে। নুসরাত তাচ্ছিল্য করে বলল, আমাকে কোলে করে নিয়ে যাওয়ার সাধ্য আছে আপনার? আপনি কি দেখতে চাচ্ছেন আমার কতটুকু সাধ্য আছে মিসেস নুসরাত নাসির? নুসরাত কথা না বলে দেয়ালের মধ্যে টেলিফোন আটকে দিল। ফোন রাখার মধ্যেই বড় বড় পা ফেলে সেখানে উপস্থিত হলো আরশ। পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ালো নুসরাতের সামনে। চোখে নুসরাতের মতোই সাদা ফ্রেমের চশমা। আরশ ভুরু বাঁকিয়ে নুসরাতের থুতনি দু আঙ্গুলের সাহায্যে চেপে ধরলো। শক্ত চোখ কপাল থেকে শুরু করে চোখের ঘুরে নাকে এসে স্থির হলো। নাকের মধ্যে নাউজ নোজ রিংটায় কতক্ষণ চোখ বুলিয়ে চোখ সরালো। মৃদু স্বরে বলে উঠল, তোর নোজ রিংটা বিচ্ছিরি লাগে। নুসরাত তেরা উত্তর আসলো, তাহলে আরো বেশি করে পড়বো। আরো হাসলো, সে তো এটাই করতে চেয়েছে। হোক উল্টো পথে মেনে নিয়েছে, এটাই বেশ। এবার নুসরাত কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। আরশের গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ালো সামান্য। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল, আরশ ভাই আরশ গমগমে স্বরে উত্তর দিল, কি? নুসরাত বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ ধরে উত্তম মাধ্যম দিয়েছে। আরশ কথা বলল না। নুসরাত ঈষৎ হাসি ঝুলিয়ে আরেকটু আরশের পাশে ঘেঁষে দাঁড়ালো। চোরের মতো মিনমিন করে আবার ডাকলো, আরশ ভাই। আরশ রাগী কণ্ঠে উত্তর দিল, কি? ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করছিস কেন? আরশ ভাই, আমি একটা রাসায়নিক বিক্রিয়া মাত্রই করেছি। করে দেখলাম ওই যে দূরে থাকা ছাগল আর আপনার মধ্যে অনেক মিল। আরশ ভেতরে ভেতরে ফুঁস করে উঠল, কিন্তু উপরে কাম অ্যান্ড কম্পোস্ট দেখানোর চেষ্টা করে শুধালো, কিভাবে? আমি আপনাকে রাসায়নিক বিক্রিয়াটা বোঝাই ভালো করি। দেখুন, আপনার ঘন কালো ভুরু, ওই ছাগলটারও ঘন কালো ভুরু। আপনার মুখটা ওভাল, কিন্তু কিছুটা কেমন জানি ওই ছাগলটারও মুখও ত্রিকোণ আকৃতির, কিন্তু কেমন জানি। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আরো শক্ত ভঙ্গিমায় মাথা নাড়লো, তারপর গিবা সামান্য বাঁকিয়ে নুসরাতের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলে উঠল, হ্যাঁ বুঝতে পারছি। আর কি কি মিল পেলি? এই দেখুন, আপনি কথা বলেন ফিস ফিস করে, আমি শুনি আপনি ম্যাঁ ম্যাঁ করছেন। আপনার খাড়া সরু না ছাগলেরও তেমন। আপনার কলার বোন আছে, ছাগলেরও আছে। আপনি ঘাস পাতা খান, ছাগলও খায়। কতটা মিল আপনাদের মধ্যে? আরশ বলল, আমি ছাগল হলে তুই ছাগলের পত্নী। এবার ঠিক আছে। নুসরাত মাথা নাড়ল, মুখ দিয়ে ধ্বনিত হলো, যে ঠিক বলেছেন। আপনি শেষ পর্যন্ত মানলেন তো আপনি ছাগল, সেটাই অনেক বেশি। আরশের কথা না ঘটিয়ে নুসরাতের আবারও মনোযোগী হলো নিজের কথায়। আবারও নড়ে চড়ে দাঁড়িয়ে চশমা নাকের ডগা থেকে উপরে তুলল। অতঃপর বলল, যা বলতে এসেছিলাম ভুলেই গেছি। আরশ ভুরু সামান্য বাঁকালো, কপাল কুঞ্চিত হয়ে আছে আসার পর থেকে। নুসরাত আরশের কপালের বলিরেখা মেটানোর জন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো। বিরক্তিতে সূচক উচ্চারণ করে বলে উঠল, কপাল আগে পালিশ করুন। কি বিচ্ছিরি ভাবে ছাগলের ন্যায় তাকিয়ে আছেন। আরশ কপাল কুঞ্চিত করে তাকিয়ে রইল। নুসরাত ব্যর্থ হয়ে প্রস্তাব দিল, এবারের আসন্ন নির্বাচনে আপনি কেন যোগ দিচ্ছেন না? আরশ কপালের বলিরেখা গাঢ় হলো। নুসরাত বলে উঠল, আপনি চাইলে নির্বাচন লড়তে পারেন। আমার অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে। আরশ কাঠখোট্টা আওয়াজ আসলো নুসরাতের কানে। আরশ বলছে তো? নুসরাত বিরক্ত ভঙ্গিমায় বলল, তো মানে কি? আপনি নির্বাচন লড়তে চাইলে বলুন, আমি আপনার ভোটের ব্যবস্থা করে দেব। ইরহাম জাল ভোট দুটো দিবে, ইসরাত দিবে দুটো, আমিও দিব দুটো। আরশ ভুরু সামান্য বাকি আগের মতো বলল, তো 1 লাখ টাকা দিন, আপনার নির্বাচন নিয়ে একটা পোস্ট দিব আমার পেজে। তো? আরে ভাই, তখন থেকে তো লাগিয়ে আছেন। মানুষের ভাষায় কথা বলুন। আমি হোমো সেফিয়ানদের ভাষা বুঝি না। আরুষ গম্ভীর মুখে বলে উঠল, হু, কি বলছিলি আবার বল। নুসরাত নাক ফুলিয়ে ফুস করে শ্বাস ফেলল। মৃদু আওয়াজে উচ্চারণ করলো, নির্বাচন লড়বেন? আরুষ কথা বলল না। নুসরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা গান বল নির্বাচন নিয়ে, দেখি ইচ্ছা জাগে নাকি নির্বাচনে যোগ দেওয়ার। নুসরাত কবিতার মতো দুটো লাইন বলল, এসেছে এসেছে আবারও ইলেকশন, জিতবে নৌকা, জিতবে জনগণ। জয় বাংলা, জিতবে আমার নৌকা। 100 কোটি মানুষের একটাই যে স্লোগান, জিতবে আরশ ভাই, নেই কোনো টেনশন। জয় বাংলা, জিতবে আমার নৌকা। আরশ না চাওতে হাসি আয়ত্ত করলো ঠোঁটে, তাই হাসি ঢাকতে এক হাতে কপাল চেপে ধরে কিনখোদ কাল ঘষল। হাসি
কোনো রকম দন্তপাটির আড়ালে ঢেকে গম্ভীর আওয়াজে বলে উঠল, নির্বাচন আমি কোন দুঃখে লড়তে যাব? নুসরাত ঝটপট উত্তর দিল, আরুষ ভাই, শুধু ভাবুন। কি ভাববো? নুসরাত নাক ফুলিয়ে অজগর সাপের মতো ফুলিয়ে উঠে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আপনি বলতে দিবেন আমায়? আরুষ চুপ করে দাঁড়ালো। নুসরাত আরুষের চোখে চোখ রেখে বলে উঠল, 2024-এ একটা ভিডিও ভাইরাল হলো না? রেহানা আপা বলেছে জয় বাংলা। আরুষ কথা কেটে ভুরু সামান্য উঁচিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ রেহানা? নুসরাতের ইচ্ছে করলো মাটিতে ফেলে আরুষকে কয়েকটা ধাম ধুমাধাম করে লাগিয়ে দিতে। ফুস করে শ্বাস ফেলে নিজের রাগ সামলালো, শক্ত কণ্ঠে বলে উঠলো, তোর বউ শালা। আরুষ হাত বুকে বাঁধতে বাঁধতে ইশারা করলো, তারপর বলল, কন্টিনিউ কর। নুসরাত আরুষের দিকে দৃষ্টি নিবিষ্ট করলো। দূর হতে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। নুসরাত আজ আর রবীন্দ্রসঙ্গীতে কান দিল না। আরুষকে ভেঙিয়ে ভেঙিয়ে বলে উঠল, কন্টিনিউ কর। আরুষ হাসলো না, গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, ওই যে রেহানা আপা বলল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আর শেখ হাসিনা বলছিল, না না না, আপনি শুধু ভাবুন, আপনি হাসিনা আপার জায়গায় দাঁড়িয়ে, আমি রেহানা আপার জায়গায় দাঁড়িয়ে আমি বলছি জয় বাংলা, জয় হেলাল ভাই, জয় আরুষ ভাই। আর আপনি বলছেন উপরে উপরে হাসিনা আপার মতো, না না না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই খুশিতে গদগদ হচ্ছেন। নুসরাত আরুষের চোখ পাকানো দেখলো না। সে নিজের শ্বশুরকে এক মনে ডাকছে, ভাই ডাকছে। নুসরাত যখন ফিরে তাকালো তখন আরুষ রাগে ফুসফুস করছে। নুসরাত আরুষকে কুল করার জন্য বলে উঠল, কুল আরুষ ভাই, কুল। আরুষ কিছুক্ষণ চুপ থেকে নিজস্ব গলায় বলল, আমি নির্বাচন করব। একটা স্লোগান শোনাতো নুসরাত। নুসরাত তুমুল উৎসাহে স্লোগান দিতে লাগলো, এক বড় না দুই বড়, আরুষ ভাইয়ের মন বড়, আরুষ ভাইকে দিলে ভোট ইনশাল্লাহ হবে সুখ, আরুষ ভাইয়ের মার্কা কি লুঙ্গি ছাড়া আর কি, প্যান্ট পরে কয়জন আসে, লুঙ্গি পরে আরুষ ভাই সরাসরি কাজে, নেতা যদি হয় আরুষ ভাই, ট্যাঙ্ক আর ড্রোনের কাজ, সব সমস্যার হবে সোজা সমাধান আজ। আরুষ নুসরাতকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ অবলোকন করে পকেট থেকে ফোন বের করলো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দুটো হাতে মুখস্থ নাম্বার কিপ্যাডে ডায়াল করলো। চোখ এক মুহূর্তের জন্য সরে গেল, তা আবারও এসে দখল করলো নুসরাতের মুখে। মুখের দিকে নির্নিমেষ দৃষ্টি স্থির রেখে আরুষ ফোন কানে লাগাতেই ওপাশ থেকে ইরহামের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাই। আরুষ ঠোঁট নাড়িয়ে সালামের উত্তর দিল। অতঃপর আদেশের স্বরে বলে উঠল, এক্ষুনি বাজার থেকে একটা ট্যাঙ্ক ক্লিনজার আর লুঙ্গি এনে মেজো বাবার বাড়িতে পৌঁছে দে। বিশেষ করে ওই বাড়ির ছোট কন্যার হাতে এগুলো তুলে দিবি, বুঝেছিস? এবারে নির্বাচনটা লড়ছি, তাই আমার মিসেসের কথা অনুযায়ী মার্কা হবে আমার লুঙ্গি। সবাইকে একটা করে ক্লিনজার, একটা লুঙ্গি আর একটা ট্যাঙ্ক বিলি করে দে। আর আমার শ্বশুর বাড়িতে জনপতি একটা করে লুঙ্গি পাঠিয়ে দিস। আর শাশুড়ি আমাকে একটা ছাই রঙের শাড়ি পাঠিয়ে দিস। ওনাকে এই রঙে দারুণ মানায়। ইরহাম কোনো কথা ছাড়াই উত্তর দিল, জি ভাই। ইরহাম রুমে ইরহামের রুম গোছাতে গিয়ে ঝর্ণা বেগমের হাতে পড়েছে অনেকগুলো প্রেমপত্র। একে একে সবগুলো পড়তেই তার চোখগুলো বৃহৎ আকার ধারণ করেছে। শুধু কোটর থেকে বেরিয়ে আসার পূর্বক্ষণ মাত্র গোল গোল চোখে মনোযোগ সহকারে কতক্ষণ অবলোকন করলেন চিঠিগুলো। অতঃপর নাইট স্ট্যান্ড থেকে ফোন হাতে নিয়ে দ্রুত হাতে কল লাগালেন নুসরাতকে। প্রথমবার কল দেওয়ার পর নুসরাত কল পিক করলো না। ঝর্ণা বেগম এতে মোটেও বিরক্ত হলেন না। ধৈর্য সহকারে আবারও কল লাগালেন নুসরাতের নাম্বারে। এটা নুসরাতের বদ অভ্যাস, প্রথমবারে কলে কারোর ফোন ধরবে না, দ্বিতীয় কলের প্রথম রিং হতেই ধরবে। শ্বাস ফেলে ঝর্ণা বেগম অপেক্ষা করলেন নুসরাতের কল পিক করার। ঝর্ণা বেগমের অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটাতে নুসরাত গলা খাকারি দিল। অতঃপর উচ্ছ্বাস মিশ্রিত মেয়েলি গলার স্বর ভেসে আসলো কানে, হ্যালো বৌমা। জয়ান্ডা বেগমের ঠোঁট আপনা আপনি হাসি চলে আসলো। পর মুহূর্তে মুখ শক্ত করে নিয়ে নুসরাতকে কাট কাট গলায় জিজ্ঞেস করলেন, ইরহামের বাচ্চা তোদের বাড়িতে? নুসরাত এক ভুরু উঁচিয়ে নির্বিঘ্নে উত্তর দিল, হ্যাঁ। ঝর্ণা বেগম হেয়ালি না করে সোজা সাপটা জানতে চাইলেন, এই নিয়ে সোহাইবের বাচ্চা কয়টা মেয়ের সাথে প্রেম করেছে? নুসরাত সামান্য অবাক হলো। অতঃপর ইরহামকে বাঁশ দিতে পারবে ভেবে তীর্যক হাসলো। হাতের আঙ্গুলে গুনে নিল কতগুলো মেয়ের সাথে এই নিয়ে ইরহাম প্রেম করেছে। সামান্যকাল অতিবাহিত হতেই নিঃশ্বাস বিটকেল মার্কা চেহারা বানিয়ে উত্তর দিল, এই তো বেশি না, মাত্র শখানিক হবে। ঝর্ণা বেগমের কপালে হাত পড়ল।
চোখ সরু সরু করে নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন শুনলেন, এতদিন ধরে আমায় জানাসনি কেন? নুসরাত সদর্পে বলে উঠল, আমি নুসরাত নাসির, কারো সিক্রেট ব্রেক করি না, আর এটাই আমার বিশেষত্ব। ঝর্ণা বেগম নাক ফুলিয়ে বলে উঠলেন, হাতের কাছে পেয়ে নি মেয়ে, তোর বিশেষত্ব ঝাঁটাপিটা করে দেব, করে বের করব। নুসরাত চোখ উল্টালো, ঝর্ণা বেগমের কথা থুড়োই কানে তুলল, সব উড়িয়ে দিল বাতাসের বেগে। ভাবসাব নিয়ে চুলের চুল কানের পেছনে গুজতেই ঝর্ণা বেগম বললেন, সোহাবের বাচ্চা কি কি করে তার সকল খবর আমার চাই। নুসরাত ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তোমাকে খবর দিলে আমার লাভ কি? ঝর্ণা বেগম তপ্ত শ্বাস ফেলে শুধালেন, কত টাকা চাই? নুসরাত চোখের পাতা পলক ফেলে হাসলো, হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলে উঠল, তুমি গৃহিণী মানুষ, কত টাকা আর নেব তোমার থেকে? বেশি না, একটা খবরের জন্য মাত্র 10,000 টাকা। ঝর্ণা বেগম ঠোঁট চেপে মিনমিন করে শুধালেন, ডিসকাউন্ট পাওয়া যাবে না? নুসরাত বলল, আচ্ছা যাও, তোমার জন্য 2 টাকার ডিসকাউন্ট করে দিলাম, এর বেশি আর পারবো না। আমার ব্যবসায় লাল বাতি চলে যাবে, এই 2 মাসে 2 টাকা লস হয়ে গেল। ঝর্ণা বেগমের সাথে আরো কিছু জরুরি আলাপ সেরে নুসরাত ফোন রেখে দিল। তারপর পাশে বসা ইরহামের দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল। শ্রীকান্তের শরৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনে যাইতে দিলাম, কিন্তু এ নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছু জানিতে পারিল না। ইসরাতের লাইনগুলো আবৃত্তি শেষেই ইরহাম আর নুসরাত চোরের মতো একে অন্যের দিকে তাকালো। ইসরাত দুজনের এমন বিহেভিয়ারের মানে খুঁজে পেল না। হঠাৎ টনক নড়তেই তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, এরা আবার ডিপ মিনিং বের করতে নেমে যায় নাকি? ইসরাতের বিড়বিড় শেষ হতেই ইরহাম আর নুসরাত হেসে উঠল। দুজন দুজনের দিকে এক পলক নজর মিলায়, অতঃপর শুধু হাসে আর হাসে। ইসরাত ভাব করলো সে শুনেছে না নুসরাত আর ইরহামের কথা, কিন্তু এই দুজন তা হতে দিল না। নুসরাত তর্জনী আঙ্গুল তুলে কপাল ঘষার মতো করলো, তারপর দৃষ্টি নিবিষ্ট করলো ইরহামের পানে। ঠোঁট চেপে হাসি আটকে খিক খিক করে হাসি গলায় ঝুলিয়ে বলে ওঠে, গোপনে নির্জনে নিশীথে তার কতটুকু ফেলিয়া রাখিয়া গেল। এর মানে কি রে ইরহাম? ইরহাম গম্ভীর মুখভঙ্গি করে বলে উঠল, এর ডিপ মিনিং হতে পারে গোপনে মানুষের অগোচরে। কথা শেষ না করে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দিল। আহান নিজেও হেসে গড়াগড়ি খাচ্ছে, শুধু একাই মম বলদের মতো তাদের এই হাসির মানে খুঁজে পেল না। তাই প্রশ্ন করলো, এত হাসির কি হলো? ইসরাত হাতের বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কান পাতা তখনও মেঝেতে বসা ওই নওটাঙ্কির দিকে। নুসরাত মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো পড়ে বলল, তুই মাঙ্গের নাতি, ওগুলো বুঝবি না, এসব বুঝতে লিজেন্ড হতে হয় আমাদের ন্যায়। কথা শেষ করে হাই ফাইভ করলো সবাই। নুসরাত ঠোঁট চেপে বইয়ের আড়ালে মুখ ঢেকে মিটিমিটি হাসছে। মম ইসরাতের দিকে তাকিয়ে বলল, আপু, লাইনগুলো আবার বলো। ইসরাত নিজের হাসি আটকে আবারও না বোঝার মতো করে পড়ে শোনালো মমকে। মম ঠোঁটের ডগায় শব্দগুলো প্রতিনিয়ত জপল তসবি জপান নেয়। তাহার কতখানি আমার নিকট। এখানে এসেই পঞ্চমবারের মতো থমকালো মম। গোল গোল চোখের বাদামি নয়নের দৃষ্টি প্রথমে গিয়ে পড়লো আহানের দিকে। আহান হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এরপরে পড়লো নুসরাতের দিকে। নুসরাত নির্বিকার চিত্তে আহানের পাশে শুয়ে হাসছে। মম নুসরাতের চোখে লজ্জার লেশমাত্র দেখতে পেল না। এরপর তার দৃষ্টি ঘুরে গেল ইরহামের দিকে। ইরহামও নির্লিপ্ত ঠোঁটে মিচকি হাসি। ইসরাতের দিকে চোখ পড়তেই দেখলো সে আরাম করে শুয়ে বই পড়ছে। ঠোঁট না হাসলেও চোখগুলো হাসছে, বাদামি চোখগুলোতে সরাসরি সূর্যের আলো পড়ায় জল জল করছে। মম মৃদু স্বরে নুসরাতের উদ্দেশ্যে বলে উঠল, তোর লজ্জা লাগছে না এর সামনে বসে এরকম নির্লজ্জের মতো কথার মিনিং বের করতে? নুসরাত ঠোঁট উল্টালো, কপালে তথাকথিত ভাঁজ ফেলে বলে উঠল, হোয়াট দ্য ফাক? আমার কেন লজ্জা লাগবে? আমি কি কোনো গুনাহের কাজ করেছি যে আমার লজ্জা লাগবে? মম মাথায় হাত দিল, কিরমির করে বলল, একটু শরম কর, ও তোর থেকে 4 বছরের ছোট। নুসরাত বলল, তো কি হয়েছে, ও আমার বান্ধবী, ও তোর থেকে ভালো আমাদের কথা বোঝে, সর সৌদির ভাই। নাজমিন বেগমকে কিচেন থেকে বের হতে দেখে নুসরাত কথার সুর পাল্টে ফেলল। আহান ফিসফিস করে নুসরাতের কথাটা পৌঁছে দিল মমর কানে, আপু বলতে চাইছে সুধীর ভাই। মম ধূপ করে একটা কিল বসালো আহানের পিঠে। আহান পিঠ চেপে ধরে চিৎকার করে উঠল,
রাগে চোখে কতক্ষণ মমর দিকে চেয়ে বলে উঠল, আজ বড় বলে ছেড়ে দিলাম। পরের বার এমন ভুল করার চিন্তা ভাবনা করলেও একদম সজীবের বাপের সাথে বিয়ে দিয়ে দেব। মম হিসিয়ে বলে উঠল, মন্টুর বউয়ের সাথে তোকে বিয়ে দেব। আহান চোখ উল্টালো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। মুখ দিয়ে বের হয়ে আসলো ব্যঙ্গমূলক শব্দ। নুসরাত আরাম করে শুয়ে ঝগড়া দেখছে, উৎসাহ দিল আহানকে। আহান লেগে পড়, চুল ধরে ধুমসে কয়েকটা দিয়েই দেই এই মহিলাকে, না পারলে আমি তোকে সাহায্য করব, বল শুধু। আহান অফ শোল্ডার টি শার্টের গলা ঝাঁকালো, ভাবসাব নিয়ে বলল, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আমি, আমার সাথে লাগতে আসবে না, ছাই করে দেব। অতঃপর নুসরাত ইরহাম আহান একসাথে গলা মিলিয়ে বলে উঠল, একদম চুবন্ত চু, কালো কুত্তর গু করে দেব, ধূলিসাৎ করে দেব তোকে। এই তিনজনের কথা শুনে মোমোর চোখ ছলছল করে উঠল। নাক টেনে ইসরাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে ইসরাত না চাইতেও শব্দ করে হেসে দিল। তার সাথে মিলিয়ে ওই তিন নমুনাও হেসে দিল। একটু আগের ঝগড়ার পর থেকে মম মুখ ফুলিয়ে বসে রয়েছে। ইসরাত মানানোর চেষ্টা করেছে, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। হাত দিয়ে স্পর্শ করতে গেলে গা ঝাড়া মেরে ওঠে। নুসরাত আরাম করে এক হাত মাথার নিচে ঢুকিয়ে শুয়ে নড়চড় বিহীন বদনে কাঠপুতলির মতো মমর আগাগোড়া পরখ করছে। এক ভুরু উঁচানো সব সময়ের ন্যায় ইরহাম আর আহানের অবস্থা একই রকম। মমকে চোখ দিয়ে গিলছে তিনজন একসাথে শুয়ে থেকে। হঠাৎ হন্তদন্ত পায়ে কিচেন থেকে ফোন হাতে বেরিয়ে আসলেন নাজমিন বেগম। তৎপরতা নিয়ে বললেন, ইসরাত শুনেছিস মন্টু ভাই নাকি আবার বিয়ে করেছে? নুসরাতের মাথায় যেন বাজ পড়লো আকাশ ফেটে। বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে গেল নিমিষে। আকৃতির মুখ গোল করে গোলাকার আখি যুগল পাতা না ফেলে বলে উঠল, মন্টু শালা বিয়ে করে নিয়েছে আবার? ঈর্ষাদ এসবে কান দিল না, যার ইচ্ছে বিয়ে করুক, তার কি। নড়ে চড়ে আবারও বইয়ের চোখ নিবিষ্ট করলো নিবিড় মনোযোগে। নাজমিন বেগম ঈর্ষাদের খামখেয়ালিতে বিরক্ত হলেন। হাত থেকে বই নিয়ে ছুঁড়ে মারলেন সামনের সোফায়। চোয়াল শক্ত করে বললেন, চল চল চল, মন্টু ভাইয়ের বউ কান্না করছে, সান্ত্বনা দিতে যেতে হবে তো। প্রতিবেশী হিসেবে তো একটা দায়িত্ব আছে নাকি আমাদের? দ্বিতীয় বিয়ে করেছে তো কি হয়েছে, আব্বু করে নাই বিয়ে। আর এরকম অদ্ভুত ভাবে ঘামছো কেন? এত তৎপর হওয়ার মানেই বাকি। এমন ভাব করছো আম্মু যেন আব্বু দ্বিতীয় বিয়ে করে তোমার জন্য সতীন নিয়ে আসছে। ইসরাত কথা বলে না, কিন্তু যখন বলল তখন নাজমিন বেগমের মাথায় বাজ ফেলে দেওয়ার মতো একটা সম্পূর্ণ বাক্য বলল। নাজমিন বেগমের খ্যাপাটে চাহনি দেখার মতো হলো। ইসরাত মায়ের শক্ত মুখ দেখে শান্ত ভাবে তবুও বসে রইল নিজ স্থানে। নাজমিন বেগম খিটখিটে স্বরে বললেন, তোর বাপ ওই সাহস করবে না। আর করলে প্রথমে তোর বাপকে পিস পিস করে কাটবো, কেটে কুকুরকে খাওয়াবো, তারপর তার দ্বিতীয় বউকে কাটবো, দুটোকেই দুনিয়ায় জাহান্নাম দেখিয়ে দেব। নুসরাত হাতের হাতা গুটিয়ে উঠে দাঁড়ালো। মন্টু শালাকে আজ দুটো ধরে দিয়ে দেবে ভেবে। সে ভয়ঙ্কর রকম ঘৃণা করে যারা বউ বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করে। এই বয়সে এই বেটা বুড়োর এত উত্তেজনা আসে কিভাবে? দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে। শালা গোলামের ফুটে রাজা একদিন, কি তার একদিন। কিন্তু মাঝপথে এসে বাধা পড়ে ইসরাতের কথায়। সামনে আগানো পা পিছিয়ে যায় ইসরাতের কথা শোনার জন্য। পিছু ফিরে তাকাতেই মায়ের উত্তর কানে আসে, আর এতেই নুসরাতের চোয়াল ঝুলে যায়। নাজমিন বেগমের কথা শেষ হতেই পাঁচজোড়া চোখ ঘুরে গেল নাজমিন বেগমের দিকে। সবগুলোই নাজমিন বেগমের উপর থেকে নিচ পরখ করছে। সবারই ইচ্ছে ছিল সামান্য নাজমিন বেগমকে জ্বালানোর, কিন্তু নাজমিন বেগমের শক্ত মুখের দিকে তাকিয়ে নাসির মঞ্জিলের ড্রয়িং রুম থেকে কোনো প্রকার ফাজলামি না করে সবগুলো এক এক করে বের হয়ে গেল। টু পরিমাণ বাক্য ব্যয় করলো না। সবারই সিক্স সেন্স জানান দিচ্ছে, আর একটা শব্দ মুখ দিয়ে বের করলেই নাজমিন বেগমের পায়ে থাকা যারা লোগো বিশিষ্ট জুতো জোড়া তার হাতে উঠে আসবে। আর তা সরাসরি পড়বে গিয়ে তাদের পাঁচজনের পিঠের উপর। নাজমিন বেগম এসি অফ করে ধীরে সুস্থে দরজা জানলা লক করে বের হবেন বাড়ি থেকে। তার পূর্বেই নুসরাত ঝড়ের বেগে এসে প্রবেশ করলো বাড়িতে। নাজমিন বেগমের গায়ের মোটা ওড়না একটানে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে আবারও চলে গেল। ততক্ষণে তার দলের সকল সাঙ্গপাঙ্গ গিয়ে হাজির হয়েছে মন্টুর বাড়িতে। চলবে ইনশাআল্লাহ।